আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা মূলত দেখার চেষ্টা করব সেন্টেন্সের পার্টগুলো কী কী। লাস্ট ভিডিওটাতে আমরা দেখার চেষ্টা করেছি সেন্টেন্স কী, ক্লজ কী, ফ্রেজ কী, এবং আমরা এগুলোর মধ্যে সম্পর্ক, পার্থক্য ইত্যাদি দেখেছি। আমরা দেখেছি সেন্টেন্স স্ট্রাকচারের উপর ভিত্তি করে কত ধরনের হতে পারে, এবং সর্বশেষ আমরা একটা সেন্টেন্সের ভেতর থেকে ক্লজ, ফ্রেজ ইত্যাদি আইডেন্টিফাই করে বোঝার চেষ্টা করেছি একটা সেন্টেন্সের মধ্যে সেগুলো কীভাবে থাকে। তো আজকে আমরা দেখার চেষ্টা করব পার্টস অফ সেন্টেন্সগুলো কী কী। গ্রামারে আমরা 5টা পার্টস অফ সেন্টেন্স পড়ি। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, এবং পরবর্তীতে অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং এক্সটেনশনগুলো আছে। তার মানে একটা সেন্টেন্স যখন আমরা লিখি তখন সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড অথবা সেন্টেন্সের বিভিন্ন অংশ কোনো না কোনোভাবে এই 5টা পার্টের কোনো একটা পার্টের মধ্যে অবশ্যই পড়বে। তবে এখানে সতর্কতার বিষয় হচ্ছে, আমরা বলছি একটা সেন্টেন্সের মধ্যে 5টা পার্ট থাকে, তার মানে এই নয় যে একটা সেন্টেন্স লিখতে হলে মাস্ট এই 5টা জিনিস থাকতেই হবে। এই 5টা জিনিস থাকতেও পারে, আবার অনেক সময় একটাও থাকতে পারে। যেমন শুধুমাত্র ভার্ব দিয়েও একটা সেন্টেন্স হতে পারে, শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব দিয়ে একটা সেন্টেন্স হতে পারে, শুধুমাত্র সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দিয়ে একটা সেন্টেন্স হতে পারে, অথবা একটা ক্লজ হতে পারে। তার মানে আমরা 5টা জিনিস পড়ছি কেন? 5টা জিনিস হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে সর্বোচ্চ এই 5টা পার্ট থাকে। এখন এটা আমাদের শেখা জরুরি কেন? শেখা জরুরি এই কারণে, আমরা যখন কোনো বড় সেন্টেন্স লিখবো অথবা নর্মাল কোনো একটা সেন্টেন্স লিখবো, বিশেষ করে রাইটিংয়ের সময় এবং স্পিকিংয়ের সময় আমাদেরকে এটা অনেক হেল্প করবে। আমরা একটা আইডিয়া জেনারেট করেছি মনের মধ্যে এবং সেটাকে ইংরেজিতে লিখতে চাই। আমি যখন লিখবো তখন কোন ওয়ার্ডটাকে কোথায় রাখবো, যে ওয়ার্ডটাকে যেখানে রাখছি সেখানে আসলে কোন পার্টস অফ স্পিচে আমি ওয়ার্ডটাকে ব্যবহার করব, এই জিনিসগুলো বুঝতে হলে আমাদেরকে অবশ্যই সেন্টেন্সের পার্টগুলো কী কী, সেগুলোর আচার আচরণ কেমন, সেগুলোর নিয়ম কানুনগুলো কী কী, সেগুলোর সাথে রিলেটেড এই ব্যাপারগুলো আমাদের মাস্ট বুঝতে হবে। তো যেহেতু আমাদের 5টা নিয়ে এক ভিডিওতে কথা বলা মুশকিল হয়ে যাবে, আজকে আমরা শুধুমাত্র সাবজেক্ট নিয়ে কথা বলবো। তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে যে সাবজেক্ট বলতে আসলে কি বোঝায়, কোনটাকে আমরা সাবজেক্ট বলছি। খুব সহজ, আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় অথবা যে কাজটি করে, অর্থাৎ ভার্ব যে সংগঠন করে, ক্রিয়াটা যে সংগঠন করে, তাকে আমরা সাবজেক্ট বলছি। একটা ছোট উদাহরণ দেই, তার পূর্বে সাবজেক্ট সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ কথা আমাদের জেনে রাখতে হবে। ছোটোবেলা থেকে আমরা সাবজেক্ট এই আইডিয়াটার সাথে পরিচিত অনেকেই। আমরা অধিকাংশ সময় এটা অনুমান করেছি যে বাক্যে হয়তোবা একটাই সাবজেক্ট থাকে, কিন্তু না, বাক্যে একের বেশি সাবজেক্ট থাকা পসিবল। এবং আমরা আরও ভেবে এসেছি যে সাবজেক্ট মনে হয় সবসময় বাক্যের শুরুতে থাকে অথবা একটা ক্লজের শুরুতে থাকে। সরি, এখানে শুরুত্ব হয়ে গেছে, এটা হবে শুরুতে। তো এখন এই দুইটা একটা মিসকনসেপশন নিয়ে আমরা বড় হয়েছি, অথবা মিসকনসেপশন আমি বলবো না, আমরা যেই সেন্টেন্সগুলোতে একের বেশি সাবজেক্ট থাকে অথবা যেই সেন্টেন্সগুলোতে সাবজেক্ট বাক্যের শুরুতে নেই, বাক্যের মাঝে অথবা শেষের দিকে আছে, এই ধরনের বাক্যগুলো আমরা পড়ে অভ্যস্ত না। যেই কারণে আমরা সবসময় একটা খুবই সরল ধরনের বাক্য এবং বাক্যের সাবজেক্টের অবস্থান সম্পর্কে আমাদের খুব সাধারণ, খুব সরল একটা ধারণা ছিল। কিন্তু আমরা এই উদাহরণটাতে দেখার চেষ্টা করি যে বাক্যে আসলে সাবজেক্ট কতভাবে, কত রকমের হইতে পারে। দেখেন, আমরা যে উদাহরণটা লাস্ট দিয়েছিলাম আমাদের সর্বশেষ ভিডিওতে, when the driver started the bus, the boy grabbed his umbrella from the bench and he hurried to catch the bus near the market. এখানে দেখেন, এখানে কি একটা সাবজেক্ট? না, এখানে দ্য ড্রাইভার, দ্য বয়, হি, এগুলো সবগুলোই কিন্তু সাবজেক্ট, কিন্তু পুরোটা কিন্তু একই বাক্যের অংশ। তার মানে এই বাক্যতে যতগুলো ক্লজ আছে ততগুলো সাবজেক্ট কিন্তু আছে। তার মানে একটা বাক্য হইতে হলে শুধুমাত্র একটা সাবজেক্ট থাকবে, এই ধারণাটা আমাদের ভুল। এই জিনিসটাকে আমি আরও একভাবে বলতে পারি যে একটা বাক্যে যতগুলো ভার্ব থাকবে ততগুলো সাবজেক্ট থাকবে। তার মানে এখানে যেহেতু 3টা ভার্ব আছে, 3টা সাবজেক্ট আছে, 3টা ক্লজ আছে, 3টা সাবজেক্ট আছে। ওকে, এবার আপনাদেরকে আরও একটা উদাহরণ দেই, সেটা হলো গোয়িং টু দ্য রুফ, আব্দুল স্টার্টেড টু সিং হিজ ফেভারিট সং। এখানে খেয়াল করে দেখেন, আব্দুল এইটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, কিন্তু এটা কি বাক্যের শুরুতে আছে? আমরা ছোটোবেলা থেকে যেই ধরনের সেন্টেন্সগুলো পড়ে এসেছি, হি ইজ এ বয়, আই ইট ম্যাঙ্গো, সেখানে আই, হি এগুলো সাবজেক্ট, এগুলো বাক্যের শুরুতে থাকতো। কিন্তু এই বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট সেন্টেন্সের মাঝখানে আছে। তার মানে সাবজেক্টকে আমাদের খুঁজে পেতে হবে, খুঁজে বের করতে হবে, নাহলে আমরা অনেক সময় সেন্টেন্সের মিনিং করতে পারবো না। দ্যাটস ওয়াই সাবজেক্ট সম্পর্কে পড়াটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে,
তাহলে সাবজেক্ট সম্পর্কে কিছু বেসিক রুলস অ্যান্ড সাবজেক্ট সম্পর্কে কিছু বেসিক আইডিয়া আমাদের নিয়ে নিতে হবে। সর্বপ্রথম খুবই গুরুত্বপূর্ণ, এখানে 5টাই খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা থেকে শুরু করি, নাউন অথবা প্রোনাউন। এটা দ্বারা আমি বোঝানোর চেষ্টা করছি সাবজেক্ট অবশ্যই নাউন অথবা প্রোনাউন হবে। সাবজেক্টের জায়গায় যে শব্দটা আপনি বসাবেন সেটা নাউন অথবা প্রোনাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ হবে না। দ্যাট মিনস অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন এগুলো কখনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় না। সেন্টেন্সের সাবজেক্টের জায়গাটা শুধুমাত্রই নাউন এবং প্রোনাউনের জন্য নির্ধারিত। 2 নাম্বার, প্রায়র টু দ্য ভার্ভ। সাবজেক্ট অবশ্যই ভার্ভের শুরুতে থাকে, অধিকাংশ সময় ব্যতিক্রম থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসেস ভার্ভের পূর্বেই সাবজেক্টটা বসে। বিফোর প্রিপোজিশন, এটা 3 নাম্বার একটা আইডিয়া সাবজেক্ট সম্পর্কে। এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনারা এই স্ট্রাকচারটা খেয়াল করেন, ভার্ভ, তার আগে প্রিপোজিশন, তার আগে সাবজেক্ট অর্থাৎ নাউন ওয়ার্ডটা। খেয়াল রাখবেন যদি ভার্ভের পূর্বে আগে যদি কোনো নাউন থাকে সরাসরি তাহলে সেটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু ভার্ভের পূর্বে যদি প্রিপোজিশন থাকে তাহলে প্রিপোজিশন আগে যে নাউনটা সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নিব। আচ্ছা, 4 নাম্বার নিয়মটা কি? ইট কুড বি ক্লজ অর ফ্রেজ। ঠিক আছে, এটা ক্লজ অথবা ফ্রেজ হতে পারে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় এক ওয়ার্ড না বসে একটা ক্লজ অথবা ফ্রেজ হতে পারে। দ্যাট মিনস ইন আদার ওয়ার্ডস একটা ক্লজ এবং একটা ফ্রেজ একটা সাবজেক্ট হতে পারে। এটা আমরা আরও বিস্তারিত দেখব কিছুক্ষণের মধ্যেই। সর্বশেষ নিয়মটা হচ্ছে ইট কুড বি ইমপ্লিসিট। এটা উজ্জ্ব থাকতে পারে, এটা অদৃশ্যমান থাকতে পারে। এই ব্যাপারগুলো কিভাবে কাজ করে চলেন একটু একটু করে দেখি। প্রথমে হচ্ছে নাউন এবং প্রোনাউন। ধরেন এই সেন্টেন্সটা, জামাল ওয়াজ গিভিং দ্য স্পিচ অ্যাট রেস কোর্স গ্রাউন্ড। এখানে জামাল সাবজেক্ট, তাহলে জামাল কি? একটা নাউন। এর পরবর্তীতে আমরা যতগুলো সাবজেক্ট দেখব উদাহরণগুলোতে, সবগুলোতেই খেয়াল করে দেখব যে সাবজেক্টের জায়গায় ইদার একটা নাউন নয়তো একটা প্রোনাউন বসছে। এরপরের নিয়মটা হচ্ছে প্রায়র টু দ্য ভার্ব, ভার্বের আগে বসবে। ধরেন আমরা আরও একটা উদাহরণ দেখি, উই ওয়েটেড ফর হার বিকজ শি ওয়াজ লেট। এখানে ওয়েটেডটা হচ্ছে ভার্ব এবং তার পূর্বে সাবজেক্টটা বসছে উই। আবার আমরা যদি ওয়াজ গিভিং দেখি, আগের সেন্টেন্সটাতে ওয়াজ গিভিং ছিল ভার্ব, তার পূর্বে জামাল বসছে। তার মানে দুইটা সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি, এবং পরবর্তী সেন্টেন্সগুলোতেও আমরা যদি খেয়াল করি আমরা দেখব ভার্বের পূর্বেই সাবজেক্টটা বসছে। আচ্ছা, এরপরের নিয়মটা হচ্ছে ভার্বের পূর্বে যদি কোনো প্রিপোজিশন থাকে তাহলে তার পূর্বের নাউনটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এটাকে আমরা বলছি বিফোর প্রিপোজিশন। এটাকে বোঝার জন্য আপনাদেরকে একটা ছোট টেস্ট করি। ধরেন আপনাদের সামনে আমি একটা সেন্টেন্স থ্রো করলাম। সেন্টেন্সটা হচ্ছে ফ্রেন্ডস অফ মাইন আর অথবা ইজ কামিং টু মাই হাউস। কোনটা হবে? অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি স্টুডেন্টসরা মাইন দেখে, মাইন ওয়ার্ডটা দেখে ওরা ভাবে আচ্ছা মাইনটা এখানে সাবজেক্ট, সো ফ্রেন্ডস অফ মাইন ইজ কামিং টু মাই হাউস, এটা হবে। বাট অ্যাকচুয়ালি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ফ্রেন্ডস অফ মাইন আর কামিং টু মাই হাউস। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন? কারণ ওই যে উপরে খেয়াল করেন, ভার্বের আগের প্রিপোজিশনের পূর্বের যে নাউনটা সেটা অনুযায়ী সাবজেক্ট নির্ধারিত হবে। এটা ছিল আমাদের রুল। তাহলে রুলটা এইখানে কিভাবে অ্যাপ্লিকেবল হয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে আর, তাহলে আর এর পূর্বে আমরা একটা প্রিপোজিশন দেখতে পাচ্ছি অফ। তার মানে দেখেন ভার্বের আগে একটা প্রিপোজিশন আছে এবং নিয়ম অনুযায়ী প্রিপোজিশনের পূর্বের যেই নাউনটা সেই নাউনটা হবে সাবজেক্ট। তার মানে প্রিপোজিশনের পূর্বে ফ্রেন্ডস একটা প্লুরাল নাউন আছে, এইটা হবে এই সেন্টেন্সের সাবজেক্ট, এবং ফ্রেন্ডস যেহেতু প্লুরাল সে অনুযায়ী ভার্ব আর হয়েছে, ইজ হয়নি, এবং মাইন্ডটা এখানে সাবজেক্ট নয়। এরপর আমরা দেখব ইট কুড বি আ ক্লজ অর ফ্রেজ। একটা সাবজেক্ট এতক্ষণ ধরে আমরা দেখে এসেছি একটা ওয়ার্ড হচ্ছে, তাই না? কিন্তু এখন আমরা দেখব একটা সাবজেক্ট একটা ক্লজ অথবা ফ্রেজ হতে পারে, মানে অর্থাৎ একটা ক্লজ অথবা একটা ফ্রেজ একটা বাক্যে সাবজেক্টের কাজ করতে পারে। যেমন এই সেন্টেন্সটা, ইটিং ভেজিটেবলস এভরিডে ইমপ্রুভস ইউর হেলথ। এখানে দেখেন ইটিং ভেজিটেবলস এভরিডে, এটা একটা ক্লজ, এটা একটা ফ্রেজ। কেন এটা একটা ফ্রেজ? এটা একটা ফ্রেজ তার কারণ হচ্ছে এখানে কোনো ভার্ভ নাই। ওই যে প্রথম ভিডিওতে আমরা দেখেছি যে 3টা বৈশিষ্ট্য যদি থাকে কোনো একটা সেন্টেন্সের পার্টের, তখন আমরা এটাকে ফ্রেজ বলতে পারবো। সেটা কি? একটা ক্লিয়ার মিনিং দিবে, এক বা একাধিক ওয়ার্ড থাকবে এবং এখানে কোনো টেন্স মেকিং ভার্ভ থাকবে না। দেখেন ইটিং ভেজিটেবলস এভরিডে, প্রতিদিন সবজি খাওয়া,
একটা ক্লিয়ার মিনিং দিচ্ছে, একের অধিক শব্দ আছে এবং এখানে কোনো ভার্ব নেই, তার মানে এটা একটা ফ্রেজ এবং এই পুরো সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু এই ফ্রেজটা। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে ইমপ্রুভস এখানের ভার্ভ, তাই না? ইমপ্রুভস এখানের ভার্ভ, এটা একটা সিঙ্গুলার ভার্ভ, তাই না? হি ইমপ্রুভস এই টাইপের ব্যাপার, হিটা সিঙ্গুলার, ইমপ্রুভসের সাথে এস যুক্ত হয়েছে। এখন অনেকেই আপনারা যারা এটা জানতেন না যে একটা ফ্রেজ একটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, আপনারা কিন্তু ভেজিটেবলস দেখে ইমপ্রুভ এটাকে প্লুরাল ভার্ব ব্যবহার করতেন, কিন্তু আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছি। যদিও ভেজিটেবলস এখানে প্লুরাল, কিন্তু ভেজিটেবলসটা তো আমাদের ধর্তব্য নয় এখানে, তার কারণ আমরা জানি যে এখানে ফ্রেজটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে এবং ফ্রেজ যখন কোনো সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হবে। দ্যাটস ওয়াই এখানে ইমপ্রুভস ব্যবহার হয়েছে, ইমপ্রুভ ব্যবহার হয় নাই। তো যারা জানে না যে একটা ফ্রেজ একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, তারা কিন্তু এখানে ইমপ্রুভ দেওয়ার পসিবিলিটি বেশি। আচ্ছা, এবার আমরা একটা ক্লজের উদাহরণ দেখি। হোয়াট আই নিড ইজ আ লং হলিডে। আমার যেটা দরকার সেটা হলো একটা লম্বা ছুটি। ওকে, তাহলে এখন হোয়াট আই নিড ইজ আ লং হলিডে, এখানে ইজের যেই সাবজেক্টটা, ইজের যেই সাবজেক্ট, ইজ হচ্ছে এখানের ভার্ব, সেটা হচ্ছে হোয়াট আই নিড। দেখেন হোয়াট আই নিড, এখানে আই একটা সাবজেক্ট, নিড একটা ভার্ব, এবং হোয়াট আই নিড এইটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। কেন একটা সাবঅর্ডিনেট ক্লজ? তার কারণ তার আগে ক্লজ মার্কার হোয়াট যুক্ত আছে। ওকে, হোয়াট আই নিড ইজ এ লং হলিডে, এটা পুরোটা হচ্ছে এখানে সাবজেক্ট, একটা ক্লজ একটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমার যেটা দরকার সেটা কি? ইজ এ লং হলিডে। ওকে, এরপরে দেখেন আমাদের সর্বশেষ নিয়ম, ইট কুড বি ইমপ্লিসিট। সাবজেক্ট উজ্জ্ব থাকতে পারে, যেমন গো, আমরা লাস্ট ভিডিওতে এই উদাহরণটা দেখেছিলাম। গো এটা কিন্তু একটা সেন্টেন্স, যদিও এখানে শুধুমাত্র ভার্ব ব্যবহৃত হয়েছে, এখানে সাবজেক্ট ব্যবহৃত হয় নাই। এবং আজকের ভিডিওর শুরুতেও আমরা যেরকম বলছিলাম যে একটা সেন্টেন্স শুধুমাত্র একটা ভার্ব দিয়ে হয়ে যেতে পারে, তার উদাহরণ কিন্তু গো এই সেন্টেন্সটি। এবং আমরা জানি যে এই সেন্টেন্সটার মধ্যে একটা ইমপ্লিসিট উজ্জ সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ইউ গো। ওকে, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স সেহেতু ইউটাকে আমরা উজ্জ্ব রেখেই শুধুমাত্র গোটা বলছি, যেটা একটা কমপ্লিট মিনিং প্রকাশ করছে, ভার্ব আছে সাবজেক্ট আছে, দ্যাটস ওয়াই এটা একটা সেন্টেন্স। ইন আদার ওয়ার্ডস এটা একটা ক্লজও বটে। এই গেল আমাদের বেসিক নিয়ম। এবার আমরা দুইটা অ্যাডভান্স নিয়ম দেখি, যদিও আমরা সাবজেক্ট সম্পর্কিত এবং সাবজেক্ট ভার্ব সম্পর্কিত আরও কিছু অ্যাডভান্স নিয়ম ভবিষ্যতে দেখব, বাট এখানে প্রাথমিক আলোচনার জন্য এই দুইটা নিয়ম আমাদের খুব দরকার। এক হচ্ছে সিউডো সাবজেক্ট। এক ধরনের সাবজেক্ট আছে যেগুলো বাক্যের আদতে সাবজেক্ট না, অথবা বাক্যে আসলে কোনো সাবজেক্ট নাই, একটা সিউডো সাবজেক্ট হিসাবে, একটা ভুয়া সাবজেক্ট হিসাবে আমি এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করি। এগুলোকে বলা হয় সিউডো সাবজেক্ট। যেমন দেয়ার ইজ নো ডাউট, দেখেন এখানে কোনো সন্দেহ নেই। এটার বাংলা যদি আমি করি, কোনো সন্দেহ নেই। এখানে কি সন্দেহের কাজটা কেউ করতেছে? কেউ কিন্তু করতেছে না। দেয়ার ইজ নো ডাউট, তাহলে এখানে দেয়ারটা হচ্ছে একটা সিউডো সাবজেক্ট, কেউ কাজটা করতেছে না, দেয়ার সম্পর্কে কথা বলা হচ্ছে না এখানে। বাট যেহেতু এই ভার্বের কোনো সাবজেক্ট নাই, সেহেতু আমি একটা সিউডো সাবজেক্ট হিসাবে দেয়ারটাকে ব্যবহার করছি। আরেকটা উদাহরণ দিই, দেয়ার আর 2 গ্লাসেস। এখানেও দেয়ারটা একটা সিউডো সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে। খেয়াল করে দেখেন, খুব ইম্পর্টেন্ট, যেখানে সিউডো সাবজেক্ট থাকবে, যে কারণে আমাদের এই নিয়মটা পড়াটা খুব নেসেসারি, সেটা হলো যেখানে সিউডো সাবজেক্ট থাকবে সেইখানে দেয়ার অথবা সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হয় না। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ সেটা তো সাবজেক্ট না, সেটা তো সিউডো সাবজেক্ট, অ্যাকচুয়াল সাবজেক্ট না। তাহলে কোনটা অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়? ভার্বের পরের যে নাউনটা, সেই নাউনটা অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়। দেখেন, দেয়ার ইজ নো ডাউট, ডাউটটা একটা সিঙ্গুলার কিছু, একটা সিঙ্গুলার নাউন, দ্যাটস ওয়াই ইজ হয়েছে। দেয়ার আর 2 গ্লাসেস, দেখেন দুইটার মধ্যে দেয়ার ঠিক আছে, বাট পরের সেন্টেন্সটাতে দেয়ার আর 2 গ্লাসেস, এই সেন্টেন্সটাতে 2 গ্লাসেস অর্থাৎ ভার্বের পরের নাউনটা প্লুরাল হওয়ায় আমরা কিন্তু আর ব্যবহার করেছি। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে সিউডো সাবজেক্ট কীভাবে ফাংশন করে। তার মানে একটা সেন্টেন্সে সিউডো সাবজেক্ট থাকতে পারে। আরও যদি ব্রিফলি বলি, সিউডো সাবজেক্ট থাকলে
ভার্ভটা সাবজেক্ট অনুযায়ী হবে না, বরং তার পরের নাউন অনুযায়ী হবে। এটাই ছিল আমাদের সুডো সাবজেক্টের ইম্পর্টেন্ট রুল। আচ্ছা, এইবার আমাদের কম্পাউন্ড সাবজেক্ট বলতে এক ধরনের সাবজেক্ট আছে। এটা একটু সহজ আবার একটু কঠিনও বটে। সহজ একটা উদাহরণ দেখি। রহিম অ্যান্ড করিম আর মাই ফ্রেন্ড। রহিম এবং করিম আমার বন্ধু। এখন রহিম অ্যান্ড করিম এখানে কম্পাউন্ড সাবজেক্ট, দুইটা সাবজেক্ট আছে। রহিম একটা সাবজেক্ট, করিম একটা সাবজেক্ট, এবং উভয়ে মিলে একটা কাজ করতেছে। যখন উভয়ে মিলে দুইটা জিনিস যখন উভয় মিলে একটা কাজ করে তখন আমরা তাকে একটা কম্পাউন্ড সাবজেক্ট বলতে পারি। অথবা দুইটা জিনিস যখন, দুইটা আলাদা আলাদা এন্টিটি যখন বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন আমরা তাকে কম্পাউন্ড সাবজেক্ট বলি। যেমন রহিম অ্যান্ড করিম আর মাই ফ্রেন্ডস। এখানে রহিম অ্যান্ড করিম দুইটা আলাদা আলাদা নাউন বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং যেহেতু এখানে দুইটা আলাদা আলাদা নাউন বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে সেহেতু বাক্যের ভার্ভটাও কিন্তু প্লুরাল। আপনারা দেখতে পাচ্ছেন আর প্লুরাল। বাট যদি আমরা এটা বলি নুডলস অ্যান্ড এগ আর মাই ফেভারিট, আপনি বলতে চাচ্ছেন ডিম দিয়ে যে নুডলস রান্না করে সেই নুডলস আর ডিম খাইতে আপনার অনেক ভালো লাগে। ধরেন আপনার আম্মা নুডলস রান্না করলো, অথবা আপনি নিজে রান্না করছেন, সেই নুডলসের সাথে আপনি ডিমও দিছেন। হ্যাঁ, তো নুডলসের সাথে ডিম খেতে আপনার খুব ভালো লাগে। এখন আপনি বললেন কি নুডলস অ্যান্ড এগ আর মাই ফেভারিট। আপনি যদি এখানে আর ব্যবহার করেন, কম্পাউন্ড সাবজেক্ট, দুইটা আলাদা আলাদা জিনিস বলছেন নুডলস অ্যান্ড এগ, বাট আপনি যদি এখানে আর ব্যবহার করেন তাহলে ভুল হবে। কেন? কারণ আপনি কিন্তু একই ডিশের কথা বলছেন। নুডলস অ্যান্ড এগ দিয়ে মূলত আপনি একটু আগে যে নুডলসটা পাকিয়েছেন সেটার কথাই কিন্তু বলছেন, আপনি আলাদা কিছু বোঝাচ্ছেন না। নুডলস অ্যান্ড এগ দিয়ে সেম জিনিস বোঝাচ্ছেন, আপনি নুডলস আলাদা এগ আলাদা এরকম করে বোঝাচ্ছেন না, বরং আপনি নুডলস এবং এগ একত্রে রান্না করলে যে মজা লাগে সেই জিনিসটার কথা বলছেন। ডিম দিয়ে নুডলস রান্না করে খেতে আপনার ভালো লাগে সেই জিনিসটা আপনি বলছেন। দ্যাটস ওয়াই এইটা একটা কম্পাউন্ড সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। এখানে একটা সাবজেক্ট হিসেবে ধরে নিয়ে আমাদেরকে ভার্ব নির্ধারণ করতে হবে। তাহলে আমাদের সঠিক সেন্টেন্স কী হবে? সঠিক সেন্টেন্স হচ্ছে নুডলস অ্যান্ড এগ ইজ মাই ফেভারিট। এখানে আরেকটা ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে দ্য বস অ্যান্ড দ্য সিইও ওয়াজ মাই মেন্টর। আপনার দীক্ষাগুরু ছিল দ্য বস অ্যান্ড দ্য সিইও। আচ্ছা, এইখানেও ওয়াজ ব্যবহার করেছি, ওয়্যার ব্যবহার করি নাই, প্লুরাল ভার্ব ব্যবহার করি নাই। ওয়াই? তার কারণ হচ্ছে এই সেন্টেন্সটা মিন করছে যে বস সেই সিইও। আপনার বস এবং সিইও সেম পারসন। এখানে যদিও অ্যান্ড দিয়ে দুইটা আলাদা আলাদা নাউন যুক্ত করা, তারপরও বস এবং সিইও সেম হওয়ার কারণে আমরা ওয়াজ ব্যবহার করছি। কিন্তু যদি বস অ্যান্ড সিইও আলাদা আলাদা হতো তখন আমরা বলতাম দ্য বস অ্যান্ড সিইও ওয়্যার মাই মেন্টর। বসও আপনার মেন্টর ছিল, সিইও আপনার মেন্টর ছিল, কোম্পানিতে আপনার সেই লাখ, বাট এখানে আপনি ওয়্যার ব্যবহার করতে হবে, ওয়াজ ব্যবহার করতে পারবেন না, কারণ এই ক্ষেত্রে বস অ্যান্ড সিইও ডিফারেন্ট পার্সন। সো এইভাবে করে আমাদের মাথায় রাখতে হবে সাবজেক্টটা যদি কম্পাউন্ড হয় সেক্ষেত্রে আমরা ভার্ভটা কেমন দিব সেটা কিন্তু নির্ভর করবে সাবজেক্টগুলোতে, বা সাবজেক্টগুলো কী মিন করছে, দুইটা আলাদা আলাদা এন্টিটি কিনা, দুটো দিয়ে এক জিনিস বোঝাচ্ছে কিনা সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সো এই হচ্ছে সাবজেক্ট নিয়ে মোটামুটি আমাদের আজকের ভিডিও। এর মাধ্যমে আমরা সাবজেক্ট সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা জেনে গেলাম। ভবিষ্যতে আমরা যখন অবজেক্ট পড়ব, কমপ্লিমেন্ট পড়ব, তখন সাবজেক্টের এই ডিসকাশনগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। তো নেক্সট ভিডিওটা আসবে আমাদের অবজেক্ট সম্পর্কে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা বাসায় প্র্যাকটিস করতে ভুলবেন না। যে কোনো সেন্টেন্স পেলেই এখন থেকে সাবজেক্ট কী সেটা বের করা শুরু করবেন। সকলকে অনেক ধন্যবাদ।